আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নওরোজ ইমতিয়াজ। আমরা পুরো সপ্তাহ জুড়ে আলোচনা করছি এমএলএম নিয়ে। আজকে আবারও আমাদের অতিথি হয়েছেন মঞ্জুর আহমেদ, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। মঞ্জুর আহমেদ, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলা শুরু করার আগে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিই। আপনারা চাইলে সরাসরি অংশ নিতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। ফোন করতে পারেন 81892147 থেকে 7 এই নাম্বারে অনুষ্ঠান চলাকালে, কিংবা আপনারা চাইলে SMS করতে পারেন 2233 এই নাম্বারে। প্রথমে লিখতে হবে YN স্পেস আপনার নাম স্পেস আপনার বক্তব্য। চাইলে ইমেলও করতে পারেন youngnight@atnnewstv.com এই অ্যাড্রেসে। মঞ্জুর ভাই, আমরা তো আজকে জানি যে হাইকোর্টে একটা শুনানি হয়েছে, ডেস্টিনি যে রিট করেছিল, তো সেই রিটের বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন মঙ্গলবার দিন, এবং তারা বলেছেন যে এটা প্রিম্যাচিউর অবস্থায় রয়েছে। তো এটা তো একটা অগ্রগতি। মানে এটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ডেস্টিনিতে একটা ইন্সপেকশন করে বলেছিল যে ডেস্টিনি ব্যাংকিং এর মতো আমানত সংগ্রহ করছে। সেই বিষয়ে ডেস্টিনি সংক্ষুব্ধ হয়ে আদালতে আশ্রয় নিয়েছিল। আদালত বলছে, আজকের যে আলোচনা, আদালত যে অর্ডার গুলো দিয়েছে বা লয়ারের সাথে আদালতের যে কনভারসেশন শুনানি হয়েছে, আদালত বলেছে যে এটা তো প্রিম্যাচিউরড অবস্থায়, বাংলাদেশ ব্যাংক তো কোনো ব্যবস্থা নেয়নি, সে একটি ইন্সপেকশন করেছে, সেই রিপোর্টটি দিয়েছে। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কি করে, সেটা তো পরিষ্কার না। তো ক্ষতিগ্রস্ত হলে আপনি আদালতে আসতে পারেন, ক্ষতিগ্রস্ত তো হননি। বাংলাদেশ ব্যাংক তো একটা রিপোর্ট নিয়ে সেখানে বলেছে যে আরো কমিটি গঠন করে দেখার বিষয় আছে। তো সেই দেখার বিষয় বা কোনো সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার আগেই তো আপনি কোর্টে আসছেন। এই পর্যায়ে আগামী মঙ্গলবার এটার ব্যাপারে আদালত আদেশ দিবেন বলে জানিয়েছেন। এটা গেল আদালতের দিকটা। আমরা যদি দেখি যে বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশনের জায়গাটা কি ছিল। বাংলাদেশ ব্যাংক ডেস্টিনির যে কোম্পানি, মাল্টি লেভেল মানে মার্কেটিং এর যে নতুন যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা দেখেছে, ওখানে ইন্সপেকশন করে জেনেছে যে প্রতিদিন 20 থেকে 25 কোটি টাকা তাদের 40 লাখ সদস্যের মাধ্যমে এরা সংগ্রহ করছে, যেগুলো আমানতের মতো, যেগুলো চলতি হিসাবের মতো, যেগুলো সঞ্চয় হিসাবের মতো, যেগুলো স্থায়ী হিসাবের মতো। বাংলাদেশ ব্যাংক বলছে যে এই প্রক্রিয়াতে প্রায় 2000 কোটি টাকা তারা সংগ্রহ করেছে। তারা বলছে যে ব্যাংকিং সেক্টর, আপনি জানেন যে একটা তারল্য সংকট আছে। বাংলাদেশ ব্যাংক বলছে এই সংকটের সাথে ডেস্টিনির এই টাকার একটি সম্পর্ক থাকতে পারে। বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে আরো একটা জিনিস বলেছে যে তারা 1400 কোটি টাকা সংগ্রহ করেছে, পুঁজি সংগ্রহ করেছে, কোম্পানির মূলধন সংগ্রহ করেছে, কিন্তু এইটার জন্য তারা যেটা করছে সমবায় অধিদপ্তর থেকে যে লাইসেন্সটা নিয়েছে সেইটার আওতায়। কিন্তু আপনি জানেন যে পুঁজি সংগ্রহ করতে হলে পুঁজিবাজার একটা বিষয় আছে এবং এসএসসি সেটা রেগুলেট করে, কিন্তু তারা সমবায় আইন দিয়ে এই অবৈধ কাজটি করেছে। বাংলাদেশ ব্যাংক সেটি বলছে যে এইটা আসলে পারে কি পারে না সেটা একটা বিবেচনা করা দরকার, সেটা একটি আলোচনা করা দরকার, সেটা একটি সিদ্ধান্তে পৌঁছানো দরকার। এবং এই প্রক্রিয়াতে তারা বলছে যে এই যে পুঁজি সংগ্রহ করা হলো, এই যে আমানত সংগ্রহ করা হলো, সেই আমানত যদি কোনো কারণে এটা যদি লিকুইডাইজ করতে হয়, যদি কোনো কারণে কোম্পানি ফেল করে, অবসায়ন হয়, তাহলে এই আমানত কিভাবে ফেরত দেওয়া হবে, তার গায়ে দায়িত্ব কে? সেটা হচ্ছে যে এই 40 লাখ গ্রাহক যারা এটা সংগ্রহ করেছে, যে ডিস্ট্রিবিউটর বলেন বা তার এজেন্ট বলেন, তারা এর জন্য দায়ী থাকবে। কিন্তু এই সদস্যরা তারা এটা জানেন না বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে। তাহলে এবং তাদের সম্পদ দিয়ে এটা মিটানো হবে, কিন্তু এই জিনিসগুলো তাদেরকে জানানো হয়নি। বাংলাদেশ ব্যাংক বলছে যে এটা এক ধরনের প্রতারণার শামিল। এইভাবে তারা বলছে যে ব্যাংকিং খাতে যে লিকুইডিটি ক্রাইসিস, শেয়ার বাজারে যে তারল্য সংকটের সঙ্গে এর একটি সম্পর্ক থাকতে পারে। মূলত এই রিপোর্টটাকে কেন্দ্র করেই মিডিয়াতে ডেস্টিনি বড় করে আসা শুরু করে, এবং তারপর থেকে আমরা ঘটনা প্রবাহ দেখছি। আদালতে গেছে ডেস্টিনি, 5000 কোটি টাকার মানহানি মামলা হয়েছে 4টা পত্রিকার বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ইন্সপেকশন রিপোর্টের এগেনস্টে মামলা হয়েছিল, যেটা আপনি বললেন। আবার আজকে আপনি আমাকে বলছিলেন যে লক্ষ্মীপুরে সম্ভবত আগে ডেস্টিনি করতেন এরকম একজন ব্যক্তি, তিনি ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক এবং একজন পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন। সুতরাং এই বিষয়টি এখন এরকম একটি মামলার মধ্যে আছে। আমাদের অতীত এক্সপিরিয়েন্সও আছে, আমরা জানি যে আইটিসিএল এর ক্ষেত্রে, যুবকের ক্ষেত্রে, নানান ক্ষেত্রে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের অনুষ্ঠান তো মানে ইয়াং নাইট অনুষ্ঠানটা প্রায় 1 সপ্তাহ ধরে চলছে, এবং
এক সপ্তাহ ধরে আমরা এমএলএম নিয়ে আলোচনা করছি, তো অনেকেই যারা ডেস্টিনির সঙ্গে যুক্ত তারা আমাদেরকে ফোন করে বলছেন যে মাল্টিপারপাস ডেস্টিনি মাল্টিপারপাস বা ডেস্টিনি 2000 এই দুটো প্রতিষ্ঠানের একটাও কেন্দ্রীয় ব্যাংকের অধীনে না। তো কেন্দ্রীয় ব্যাংকের কোনো কমিটি বা কোনো দল কি এই দুটো প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম হয়েছে কিনা এই বিষয়ে তদন্ত আদৌ করতে পারে কিনা? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক চলে হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং ব্যাংক কোম্পানি আইন 1991 দিয়ে, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, এই দুইটা দিয়ে। বাংলাদেশ ব্যাংক কোনো ক্ষেত্রে যদি তাদের কাছে অভিযোগ আসে, সরকার বা বেসরকারি খাত থেকে কেউ যদি অভিযোগ করে যে কোনো প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করছে, সেটা বাংলাদেশ ব্যাংকের আওতাধীন লাইসেন্স নিয়ে ব্যবসা না করা প্রতিষ্ঠানও যদি আমানত সংগ্রহ করে, এরকম অভিযোগ আসে, বাংলাদেশ ব্যাংকের আইনি জায়গা আছে যেটা তারা খতিয়ে দেখতে পারে। তারা যে আমানতের বিষয় হলে সেটা কেন্দ্রীয় ব্যাংকের হলেই সেন্ট্রাল ব্যাংকের বিষয় রয়ে গেছে এবং সেন্ট্রাল ব্যাংক সেই জায়গা থেকে তারা ইন্সপেকশন করে দেখতে পারে। এর আগে সেন্ট্রাল ব্যাংক এই ডেস্টিনি এবং জিজিএন বা নিউওয়ে এদের বিরুদ্ধে আগেও ইন্সপেকশন করেছে এবং ইন্সপেকশন করে তারা বলেছে সেই সময় যে তারা ব্যাংকিং করছে না। সুতরাং ব্যাংকিং না করলে বাংলাদেশ ব্যাংকের কিছু করণীয় নাই। যদি ব্যাংকিং এর মতো তারা ডিপোজিট সংগ্রহ করে, তারা যদি ঋণ বিতরণ করে, তাহলে বাংলাদেশ ব্যাংকের করণীয় আছে। সেটা বলেই কিন্তু আমি আপনাকে গত প্রোগ্রামেও বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন নিউওয়ে নিয়ে অর্থমন্ত্রী শাহেম কিবরিয়া, তৎকালীন প্রয়াত অর্থমন্ত্রী, এখন উনি তখন অর্থমন্ত্রী ছিলেন, উনাকে চিঠি লিখেছিল, ডিও লেটার লিখেছিল। সেখানে বলেছিল যে নিউওয়ে নিয়ে আমরা যে পরিদর্শন কার্য চালিয়েছি, সেখানে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানটি ব্যাংকিং করছে না, তাদের অবৈধ কিছু কার্যক্রম আছে যেগুলো অন্য আইন দিয়ে দেখার বিষয় আছে, যেটা বিনিয়োগ বোর্ড দিয়ে দেখার বিষয় আছে, বা সরকারের অন্য অন্য সংস্থা কেন্দ্রিক এটা হতে পারে। এবং তারপরে 2004-05 সালে বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যাংকিং এর অভিযোগে ডেস্টিনি বা অন্য কোনো কোম্পানিকে অভিযুক্ত করেনি, আইটিসিএল কে সে ব্যাংকিং এর জন্য অভিযুক্ত করেছিল। তাদের আমানত নেওয়ার ধরন, তাদের অর্থ সংগ্রহের ধরন, সেই ধরনটা ছিল ব্যাংকিং এর ধরনের মতো। সে কারণেই বাংলাদেশ ব্যাংক আইটিসিএল এর বিরুদ্ধে স্টেপ নিয়েছিল এবং সে কারণে আইটিসিএল ও সংক্ষুব্ধ হয়ে তারা কিন্তু মামলা মোকদ্দমায় গিয়েছিল, তারা পসেশন করেছিল এবং পল্টন ময়দানে জনসভা করে ফরাসউদ্দিন সাহেবের পদত্যাগ দাবি করেছিল। এই ঘটনাগুলো আমাদের জানা। পরে আইটিসিএল এখন আর নাই, আমরা জানি না, হয়তো অন্য নামেই। আমরা মাঝে মাঝে শুনি যে এই নাম পরিবর্তন করে আরেকটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির নামে তারা আবির্ভূত হয়। আমরা এটাও শুনি ডেস্টিনির আগে অন্য কোনো প্রতিষ্ঠানের কিছু লোক এখানে যুক্ত হয়েছে, এরকম বিষয়গুলো আসে। এবং আমরা এই বিষয়ে আসলে আলোচনা তো আমাদের চলতেই থাকবে। একজন দর্শক অপেক্ষা করছেন, তিনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে চান। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার বক্তব্য। জি, আমি তাসকিন বলছিলাম ঢাকা থেকে। জি জি, আমার কোর্সটা বা আমি একটু সময় নিয়ে বলছি। আমার কথাটা হচ্ছে এরকম যে আমি আপনাদের এই প্রোগ্রামটা গত 2-3টা অনুষ্ঠান দেখছি, তো আমি জাস্ট এই এমএলএম সম্পর্কে আমার জানার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের দৃষ্টিকোণ থেকে কিন্তু রাইট, যে কোনো কাজের ব্যাপারে সে যাই করুক না, একজন অপরাধী কিন্তু অপরাধীর দৃষ্টিকোণ থেকে রাইট, একটা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে রাইট, কারণ সে যে কাজটা করছে। তো এখন আমাদের কথাটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যে এমএলএম করতেছে যারা, বা এমএলএম যে একটা প্রচলিত যে একটা মার্কেটিং, তো এখানে জাস্ট আমরা সবসময় কিন্তু এই যে প্রোগ্রামটাতে আমি কিন্তু দেখলাম যে জাস্ট সবসময় নেগেটিভ জিনিসগুলো, বাট আসলে কি এদের কি কোনো পজিটিভ সাইড নেই, বা এই এমএলএম এর মাধ্যমে কি আমাদের দেশে কি পজিটিভলি ভাবে কি কোনো উন্নয়নের জন্য কি কোনো ভূমিকা রাখতে পারে না? আর সবশেষ হচ্ছে কথা হচ্ছে যে এর সম্পর্কে একটা নীতিমালার কথা বলেছেন আপনারা, তো এই নীতিমালাটার ব্যাপারে কতটুকু কি বা আমাদের এই যে মিডিয়ার কতটুকু ভূমিকা থাকবে? আমি জাস্ট আমাদের সাংবাদিক প্রথম আলোর ভদ্রলোক স্যারের কাছে আমার এটা করতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রশ্নটা হলো যে এদের কি কোনো অবদান নাই? প্রথমত দেখতে হবে যে তারা যে কাজটা করছে সেটা কোনো আইনি কাজ কিনা। ডেস্টিনি 2000 এটা শুরু হয়েছিল 2001 সালে এবং ডেস্টিনি 2000 তাদের যে লাইসেন্স প্রথমটা নিয়েছে সেটা হলো জয়েন্ট স্টক কোম্পানিতে, রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে। সেখানে একটি লাইন আছে, যে কোনো কোম্পানি, বাংলাদেশে যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে হলে তাকে জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নিতে হয়।
তারপরে সে যদি ব্যাংকিং বিষয়ে কোম্পানি করে তাহলে ব্যাংক কোম্পানি আইন 1991 এর আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স দিতে হয়। সে যদি বীমা কোম্পানি করে তাহলে বীমা রেগুলেটরি অথরিটির কাছ থেকে লাইসেন্স দিতে হয়। ডেস্টিনি ওই জয়েন্ট স্টক কোম্পানির লাইসেন্সে একটি লাইন যুক্ত করে দিয়েই সে এই ব্যবসাটা শুরু করেছে। কিন্তু বাংলাদেশে এমএলএম এর কোনো আইন এখনো পর্যন্ত নাই, রেগুলেটরি বডিও নাই। একটি আইন সম্প্রতি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটি গোয়েন্দা রিপোর্টে দেখতে পাই যে এই আইনটি করার ব্যাপারেও ডেস্টিনির আপত্তি আছে। আপত্তিটা হচ্ছে যে তারা কিছু অদৃশ্য পণ্য বিক্রি করে এবং এই অদৃশ্য পণ্যের ব্যাপারে ওই আইনে কিছু বিধিনিষেধ আছে। যদিও আইনটি মন্ত্রিপরিষদে গেছিল, মন্ত্রিপরিষদ এটাকে ফেরত পাঠিয়েছে, সেটা অন্য একটা যুক্তিতে। যুক্তিটা হচ্ছে যে এই আইনটি যখন উপস্থাপন করা হয়েছে তখন বলা হয়েছে যে একটা পৃথক আইনি কাঠামো তৈরি করা যারা এটার মাল্টি লেভেল মার্কেটিংকে নিয়ন্ত্রণ করবে, তদারকি করবে, একটি আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান তৈরি করতে বলা হয়েছে। কিন্তু ক্যাবিনেট বা সংস্থাপন মন্ত্রণালয় এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছে, বলেছে যে এখন এই জনবল দেওয়া এবং নতুন একটি প্রতিষ্ঠান করার সম্ভব নয়। এটা বাণিজ্য মন্ত্রণালয় আওতাধীন কোনো প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয় থেকেই করতে হবে। এইরকম ভাবে এটা মন্ত্রিপরিষদ ফেরত পাঠিয়েছে। এর মধ্যেই আমরা ডেস্টিনি নিয়ে লেখালেখি দেখছি। আর উনি যেটা বলছেন যে ডেস্টিনির কোনো ইতিবাচক পদক্ষেপ কি দেশের বিকাশের ক্ষেত্রে, সামাজিক বিকাশের ক্ষেত্রে, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে আছে কি নেই, সেটা একটি বড় বিতর্ক। কারণ পৃথিবীর দেশে দেশে এই এমএলএম ব্যবসাটা হচ্ছে, উনি যেটা বলেছেন প্রচলিত, এটা প্রচলিত না, এটা অপ্রচলিত পণ্যের ক্ষেত্রে এই এমএলএম ব্যবসাটা আসছে। এবং 1941 সালে পৃথিবীতে প্রথম ক্যালিফোর্নিয়াতে একটি ভিটামিন তৈরি কোম্পানি সেই এমএলএম ব্যবসাটা শুরু করে এবং এটা হচ্ছে পিরামিড আকৃতিতে তাদের যে ডিস্ট্রিবিউটর তৈরি করা কিংবা তাদের রিপ্রেজেন্টেটিভ তৈরি করে করে একটা লেভেলে যে এটা মার্কেটিং করা। এবং ডেস্টিনিটাও তাই, এখানে পিরামিড আকৃতিতে তারা যেটা করে যে আপনার ধরেন আপনি প্রথম একজন সদস্য হলেন, আপনার ডান হাতে একজন সদস্য তৈরি করতে হবে, বাম হাতে একজন সদস্য তৈরি করতে হবে এবং এই দুজনকেও আবার দুজন করে সদস্য তৈরি হবে এইভাবে। এবং প্রত্যেকেই যেমন ডেস্টিনিতে শুরুতে ডেস্টিনি 2000-এ 5,000 টাকা করে দিতে হতো, এইটা 15 জন পর্যন্ত গেলে একটা সাইকেল হলো। কিন্তু এই সাইকেলে যদি কোনো একটি জায়গায় ড্রপ আউট হয় তাহলে ওই ডান হাতটা আপনার অকেজো হয়ে যাবে এখান থেকে, এবং এই 15 জন হলে আপনি 1800 টাকার একটা কমিশন পাবেন। কোন সাইড ডান বা বাম কোন একটি সাইড যদি অকেজো হয়ে যায়, কেউ যদি ধরেন আপনি উৎসাহিত হলেন না, তখন কিন্তু এটা কি হবে, সে প্রশ্নটা ওয়ার্ল্ড ওয়াইড ছিল এবং সেই প্রশ্নটা বাংলাদেশের ক্ষেত্রেও এসছে। আমরা জেনেছি যে ডেস্টিনিতেও এইরকম ঘটনা ঘটেছে। একটি সাইড অফ হয়ে যাওয়ার পরে যারা এই অর্থটা দিল, একজন দেখা গেল 1800 টাকা পেয়েছে কিন্তু 5,000 টাকা জমা দিয়েছে, বাকি টাকা কিন্তু সে আর পাচ্ছে না। তো এই টাকাগুলো কিন্তু উপরে চলে যাচ্ছে, এই টাকাগুলো কিন্তু ডেস্টিনিতে যায় জমা হচ্ছে। তো সেই টাকা ফেরত কিভাবে হবে? এবং এরকম অনেক লোক আছে যারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা এখন যে অবস্থা দেশে তাতে দেখেন 1800 টাকা পেয়েছে, বাকি টাকা পেল না। এটার জন্য মামলা মোকদ্দমা করে বা ডেস্টিনির কাছে ব্যবস্থাপনা পরিচালকের কাছে যে এইটা নিয়ে দেন দরবার করে টাকা বের করে আনার প্রক্রিয়াটা, এটা এত ইজি না এবং যে কারণেই এই বিষয়গুলো আসেনি। এবং এক্ষেত্রে আপনি বলেছেন যে এটা নিয়ে আলাদা করে আলোচনা করবো, সেটা আমি একটু ছোট্ট উদাহরণ দিতে চাই। সেটা ঝিনাইদহতে হুন্ডি কাজল নামে একটি ব্যাংক খোলা হয়েছিল। এতকাল তো আমরা দেখে আসছি যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে, ওটা সম্ভবত ব্যক্তিগত একেবারে শুরুর দিকে, এটা সম্ভবত 2000 সালের দিকে আমি একটা রিপোর্ট করেছিলাম যশোর থেকে ফিরে এসে, যে হুন্ডি কাজল সে ওই এলাকায় ব্যাপক নেটওয়ার্ক বিস্তৃত করে বিপুল পরিমাণ টাকা মানুষের কাছ থেকে। কিন্তু ওটা কি এমএলএম ছিল? ঠিক এই এখনকার ইনস্টিটিউশনাল ফর্মে ছিল না, ওইটার ফর্মটা ছিল একটু পুরাতন ঢঙে। এবং ফর্মটা হলো যে আমি সদস্য সংগ্রহ করে নিয়ে যাব, 1 লাখ টাকা, হ্যাঁ 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা দিলে আমাকে বছরে মাসে 12% সুদ দেওয়া হবে, 12,000 টাকা দেওয়া হবে। তো ওইটা রিপোর্ট করার পরে এটা বাংলাদেশ ব্যাংক একটা ইনভেস্টিগেশন করেছিল যে এইটা আসলে ব্যাংকিং কিনা, কি করছে তারা। এবং জিনিসটা দেখার পরে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেক্টরে তাদের কোনো ফান্ড টান্ড ওইভাবে পায়নি এবং বাংলাদেশ ব্যাংকের খুব করণীয় ছিল না। পরে আমি আবার ওইটা নিয়ে গিয়েছিলাম ঝিনাইদহ, যে কাজলের বাসায়, যে আমাকে অনেকেই বলেছিল যে এটা যাওয়া ঠিক হবে না, এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি চলে গেছিলাম কাজলের বাসায় এবং আমি তাকে কোশ্চেন করেছিলাম যে আপনি যে মাসে 12% সুদ দেন, এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে ব্যাংকগুলো বলেন বা কোনো প্রতিষ্ঠানই তো
বছরে 12%, 13% বা 20% ইন্টারেস্ট দিতে পারে, কিন্তু আপনি মাসে কিভাবে দেন? বছরে 144%, এটা তো পৃথিবীর কোথাও হবে না। তো কাজলের অ্যান্সার ছিল যে আপনি কি জানেন বাদামালা দিনে কত টাকা ইনকাম করে, কত প্রফিট করে? আমরা এটা পরে লিখেছিলাম। তাই বলছি যে বিষয়টা কিন্তু এইরকম একটা লোভের ফাঁদ তৈরি হয়, মানুষকে প্রলুব্ধ করা হয়, মানুষকে উৎসাহিত করা হয়, আয় দেখানো হয়। এই আয় দেখানোর আসলে এটা শেষ কোথায়, সেই জিনিসটাই শঙ্কায় থাকে। এবং এই সংখ্যাটা কিন্তু আমাদের দেশেই কেবল আছে তা না, আমরা এর আগে অনেকগুলো প্রতিষ্ঠানে এরকম পতন দেখেছি। সংখ্যাটা আমাদের দেশে আছে তা না, এটা বিশ্বব্যাপী এই সংখ্যা ছিল, বিশ্বব্যাপী এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা হয়েছে। 52টা দেশে ইতিমধ্যেই, মানে যতক্ষণ আসলে পিরামিড তৈরির উপকরণ বা লোকজন থাকে, সরবরাহ ঠিক থাকে ততক্ষণ তো ততক্ষণ ঠিক আছে। এটা যখন সরবরাহ শেষ তখন আসলে এটা তো বিপদের টাকা কারণ হয়ে আসলে দাঁড়ায়। পরেই, টাকার ইনফ্লোটা থাকলেই, তারল্যর ইনফ্লোটা থাকলেই তখন তারল্যকে পরিশোধ করা যায়। তা না হলে তো তারল্যটা একটা জায়গায় যখন আপনি বিনিয়োগ করে ফেলবেন বা নিয়ে নিবেন, তখন তো তারল্য আরেকজনেরটা দিতে পারবেন না। এটা যতক্ষণ পর্যন্ত ইনফ্লো থাকবে। এবং ওই যে আমি বললাম, একটা সাইড যখন এখান থেকে ড্রপ আউট হবে, তখন কিন্তু ওই অংশ থেকে আপনি আর কোনো ইনকাম পাচ্ছেন না। মানে তখনই আসলে সিস্টেমটা একটু ভেঙে সিস্টেমটা পড়বে। ভেঙে একজন পড়বে। দর্শক লাইনে আছেন, আমরা তার বক্তব্য শুনি। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার বক্তব্য। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি বলুন। আমি দুবাই থেকে ফোন করছি। জি আমার প্রশ্ন হলো, আমি দুবাইতে কাজ করি আজকে 7 বছর। আমি চাকরির পাশাপাশি কিন্তু একটা এমএলএম কোম্পানিতে কাজ করি। সে এমএলএম কোম্পানিটি মালয়েশিয়ান ডিএক্সএন, এখানে পার্ট টাইম হিসেবে কাজ করি। আমি খুব চমৎকার একটা ইনকাম করছি। জি আর আমার মতে এমএলএম একটু ভালো খাত, এখানের মধ্যে যারা চাকরি পাইতেছে না বা বেকার ছেলে মেয়ে তরুণ তরুণী বসে আছে, ওরা কিন্তু এখানে কাজ করে এখান থেকে পার্ট টাইম হিসেবে খুব ভালো একটা ইনকাম করতে পারবে। এখন এই খাতটা বিদেশে উন্নতি বিশ্বে যারা যেমন দুবাইতে খুব ভালো এটা কাজে লাগাইছে, এখন আমরা এখান থেকে ইনকাম পাইছি বা করতেছি। এখন আমার দেশের মধ্যে এটিএন নিউজ ইদানিং আমি যেগুলো দেখতেছি, শুধু তারা খারাপ দিকগুলো নিয়ে আসতেছে এমএলএ, কিন্তু ভালো দিকগুলো নিয়ে আসতেছে না। এখন এটা কি আপনাদের মতো রাইট হইতেছে? আপনারা ভালো খারাপ দুইটা নিয়ে আসবেন। এমএলএম আমার দেশে প্রায় অন্তর্ভুক্ত আমার জানা মতো 20 থেকে 25টা কোম্পানিতে কাজ চলতেছে। এর মধ্যে 3 থেকে প্রায় 2.5 কোটির মতো মানুষ এরা এখানে কাজ করে পার্ট টাইম একটা ভালো ইনকাম করতে পারতেছে। তেমন এটা আমাদের দেশের যে বেকারত্ব দূরকরণের একটা লক্ষ্য, এটা এখান থেকে সম্ভব আমার মতে, বাট আপনাদের মতে না হইতে পারে। এখান থেকে এখন আপনারা এটাকে কিভাবে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, ওইটা নিয়ে আলাপ না করে এটাকে আপনার খেলাফত সিঁড়ি ফেলতে চাইছেন। এটা কি জি আপনার প্রশ্নের জবাব আমরা দিচ্ছি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন, যে আসলে উনি বলছিলেন যে আমাদের মিডিয়াতে বা আমাদের প্রতিষ্ঠানে আসলে বেশি বেশি করে নেতিবাচক বিষয়গুলো বেশি আসছে, পজিটিভ বিষয়গুলো কেন আসছে না, কেন আসছে না? না, সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন, আমি দুবাইয়ের এমএলএম কোম্পানি কি করছে আমি এটা জানি না, কিন্তু আমি ওয়ার্ল্ডের নানান জায়গায় দেখি যে সেই সব দেশে, চীনে আমরা দেখেছি যে 98 সালে একটা ব্যাপক দাঙ্গা হয়েছিল এই এমএলএম ব্যবসা কেন্দ্র করে, এবং পরে চীন সরকার এটাকে নিয়ে একটি ব্যবস্থা গ্রহণ করেছে যে এটা ডাইরেক্ট সেলিং করা যাবে, এইরকম ভাবে পিরামিড আকৃতি ডিস্ট্রিবিউটর নিয়োগ করে এই জাতীয় কাজ করা যাবে না। এবং তারা বলেছে টেলিফোনে কেউ পণ্য বিক্রি করতে পারে, পণ্য সম্পর্কে প্রচার করতে পারে, প্রচার করে কেউ যদি এটাতে নিতে চায় পণ্যটা, তো তাকে ডাইরেক্ট যায় বিক্রি করে দিতে হবে। কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউটরের পর ডিস্ট্রিবিউটর তৈরি করে পণ্য বিক্রি করার যে কৌশল, সেটা তারা সঠিক মনে করেনি। এবং এর সাথে উল্লেখ তারা যুক্ত করেছে যে কোনোভাবেই শিক্ষক, সামরিক, সরকারি, বেসরকারি কর্মকর্তারা এর সঙ্গে যুক্ত হতে পারবে না, যারা কিনা মানুষকে আস্থার মধ্যে আনতে পারে। এখন আমি জানি না দুবাইয়ের যে ভদ্রলোক, আমাদের প্রবাসী বাংলাদেশি, যিনি দুবাই থেকে দেশের জন্য রেমিটেন্স পাঠান, তিনি কি কাজ করছেন, সেই এলএম প্রতিষ্ঠানের ধরন কি, তারা কি ডাইরেক্ট বিক্রি করেন নাকি আমাদের মতো করে এরকম পিরামিড আকৃতি করে করেন, সেটা আমাদের জানা নেই। কিংবা আমাদের ডেস্টিনি সর্বশেষ তাদের যে আবিষ্কার বিত্ত পদ্ধতি, সেই পদ্ধতিতে করেন কিনা আমার জানা নেই। তো আমরা যেটা দেখি, আর মিডিয়া এখানে যে রোলটা প্লে করে, সেটা হচ্ছে যে কোন সরকারি সংস্থা, বাংলাদেশ ব্যাংক হোক, এনবিআর হোক, সরকারের আর কোন সংস্থা, অর্থ মন্ত্রণালয় হোক, কিংবা সরকারের কোনো গোয়েন্দা সংস্থা যে সমস্ত কার্যক্রম করে, এ দফাতে অন্তত ডেস্টিনির ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংকিং করছে এই অভিযোগ করে সে যখন একটি প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে, তখনই কিন্তু এটা আলোচনায় আসছে। তো বাংলাদেশ ব্যাংক তো অথরিটি,
তাদের নিশ্চয়ই এ ধরনের এক্সপার্টিজ আছে, তারা নিশ্চয়ই আমার আপনার থেকে অনেক বেশি দায়িত্বশীল প্রতিষ্ঠান। কারণ হলো যে তাদেরকে দেশের অর্থনীতিকে, ম্যাক্রো ইকোনমি, সামষ্টিক ব্যবস্থাপনাকে রক্ষা করতে হয়। তারা কিন্তু বলছে যে আজকে ব্যাংকিং সেক্টরে যে লিকুইডিটি ক্রাইসিস কিংবা শেয়ার বাজারে যে লিকুইডিটি ক্রাইসিস, সেটার সঙ্গে ডেস্টিনির এই অর্থ সংগ্রহ যুক্ত থাকতে পারে। এবং তারা বলছে 2000 কোটি টাকা ডেস্টিনি সংগ্রহ করেছে আমানতিকারে, 1400 কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে, যেটা তারা করতে পারে না। এবং এটাও তারা বলেছে, এবং একটা দর্শক এর আগেই প্রশ্ন করেছিল যে বাংলাদেশ ব্যাংকের কি আসলে আইনি অধিকার আছে কিনা। আমরা জবাব দিয়েছি কিছুটা, যে আইনি অধিকার আছে, এবং সে আইনি অধিকার যদি না থাকতো তাহলে ডেস্টিনি নিশ্চয়ই এটা করতে দিত না। আইনি অধিকার না থাকলে আইটিসি হলো করতে দিত না, আইনি অধিকার না থাকলে যুবকও করতে দিত না। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু ব্যাংকিং এর অভিযোগ এসেছিল। তার মানে তদন্ত যেহেতু করতে পেরেছে তাহলে একটা অবশ্যই এবং আইনগত একটা ভিত্তি নিশ্চয়ই ছিল। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক তার যদি আইনি ক্ষমতা না থাকে, অন্তত কেন্দ্রীয় ব্যাংক সবসময় একটু সংকীর্ণ প্রতিষ্ঠান হয়, কনজারভেটিভ একটি প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংককে আইন মেনেই চলতে হয়। হ্যাঁ, ফলে এই জায়গাতে আমি কোনো ফাঁক দেখি না। দুবাই থেকে যিনি ফোন করেছেন নিশ্চয়ই তিনি অনেক আগ্রহ নিয়ে, এবং তার এক ধরনের মানে যাতনা আছে দেশের অর্থনীতির ভালো খবর যদি এটা আমাদের কল্যাণ। আসলে বর্তমানের ভালোই যে ভবিষ্যতের ভালো নিশ্চয়তা দেবে ব্যাপারটা তা নাই। আমাদের আলোচনা আরো চলবে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পরেই। ফাহিম, দাঁত ব্রাশ। প্রতিদিন দাঁত ব্রাশ। ফাহিম, ফাহিম, এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন। 200 গ্রাম পেপসোডেন্ট কিনে এখন প্রতিদিন জিতে নিন এসার ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ, বিস্তারিত পত্রিকায়। স্যার, আমি এহসান, আপনার কাছে ট্রেনিং নিতে চাই, ওপেনিং ব্যাটসম্যান। আর এই যে আমার সার্টিফিকেট। কোথা থেকে যে আসে এরা? স্যার, 5 ম্যাচে 1টা সেঞ্চুরি আর 2টা। এখন জায়গা নেই, পরে আসো। মানুষ পরখ করে আগে আর দেখে পরে। এ কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রিন পাওয়ার ওয়াইড, যা হলদে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধপধপে উজ্জ্বল। হ্যালো স্যার। এহসান, জায়গা করা আমার হাতে, যদি আপনি সুযোগ দেন। এসো। বিশেষ বিজ্ঞপ্তি, ওমান প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিডি রেড ফেয়ার উপলক্ষে দেশের খ্যাতনামা রিয়েল এস্টেট কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 9 থেকে 20 এপ্রিল 2012 পর্যন্ত মাসকাটে অবস্থান করবেন। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের প্লট ফ্ল্যাট বুকিং এর জন্য 95792950 95792980 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। পরিবেশ বান্ধব সেরা আবাসন নির্মাণে নিবেদিত আস্থার স্থপতি আমিন মোহাম্মদ গ্রুপ গড়ে দেয় ভাবনাহীন নতুন ঠিকানা। হঠাৎ একদিন টিকিট কোথায়? এক্সকিউজ মি। ক্লোজার এর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দেয় সতেজ নিঃশ্বাস, আর মাইক্রো হোয়াইটনেস দেয় ঝকমকে মজবুত দাঁত। আপনারও কি আছে ক্লোজার কনফিডেন্স? Did you know you lose up to 100 strands of hair every day? But not with New Dove Hair Fall Rescue System. Its Micro Moisture Serum instantly strengthens hair and reduces hair fall from 100 to 2. So get strong, healthy hair. With New Dove Hair Fall Rescue System, reduces hair fall from 100 to 2. আবারও আমন্ত্রণ এটিএন নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি নওরোজ ইমতিয়াজ। আজকে আমাদের অতিথি দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মঞ্জুর আহমেদ। আমরা কথা বলছিলাম এমএলএম নিয়ে। মঞ্জুর ভাই, আমরা তো এমএলএম নিয়ে অনেক কথা বললাম, তো একটা প্রশ্ন, যে গত 20 বছরে যতগুলো এই ধরনের কাজ আমরা দেখেছি, এই ধরনের প্রতিষ্ঠানের উদ্যোগ আমরা দেখেছি যে শুরুর দিকে আসলে প্রতিষ্ঠানটা কোনোভাবে একটা ভাবে শুরু হওয়ার কিছুদিন পরে যখন প্রতিষ্ঠানটা বড় হয় বা বড় হওয়ার পর্যায়ে চলে যায়, তখন এটা নিয়ে আলোচনা শুরু হয় এবং একটা পর্যায়ে সরকার উদ্যোগী হয়, তদন্ত করে এবং একটা
আশঙ্কা প্রকাশ করে হয়তো ব্যবস্থা নেয়। তো এইটা আসলে দেখা যায় শুরুতে কিন্তু মানে কোনো উদ্যোগ বা পদক্ষেপ বা নিয়ন্ত্রণ এই ব্যাপারগুলো আমরা দেখি না, এটা কেন, এই প্রবণতা কেন? এইটা তো ধরেন বাংলাদেশের সব ক্ষেত্রেই কম বেশি এরকম আছে, কিন্তু বাংলাদেশেই শুধু না, বাইরেও এরকমই হয়েছে। যেমন আমি আমেরিকার কথা বলেছি গতদিন, আবার বলতে চাই। আমেরিকাতে 1994 সালে একটা MLM কোম্পানির ডিস্ট্রিবিউটর কংগ্রেসে নির্বাচিত হয়ে আসলেন। 96 সালে 5 জন কংগ্রেসম্যান নির্বাচিত হয়ে আসলেন, তারা সবাই MLM কোম্পানির ডিস্ট্রিবিউটর। 97 সালে যে ওখানকার একটা ম্যাগাজিন, একটা পপুলার ম্যাগাজিন, সে বলল যে আমেরিকান কংগ্রেসে এখন ককাস গঠন হয়েছে। এরপরেই আমেরিকান সরকারের টনক নড়ল এবং তারা তখন এই কার্যক্রমগুলোকে দেখতে যেয়ে তারা এটার ব্যাপারে নিজেরা সচেতন হলো এবং জনগণকে সচেতন করার জন্য তারা তাদের মানে বিভিন্ন ওয়েবসাইটে এ ব্যাপারে সতর্ক করলো। এইটা চীনের ক্ষেত্রে ঘটেছে। 98 সালে এসে চীনে ব্যাপক দাঙ্গার ক্ষেত্র হয়েছে। আমাদের দেশেও কিন্তু এরকমই হয়েছে, আপনি দেখেন। এবং এটা আইনি দুর্বলতার কারণেই হয়েছে। যেমন MLM আইন নাই দেশে, তাহলে কেন কাজ করতে পারছে? তাহলে প্রথমে কেন আটকানো গেল না? এখন আমাদের অবস্থা হচ্ছে পুলিশকেও এটার দায়িত্বে, সেটা নিয়ে একটা নানান বিতর্ক আছে। এই ব্যাপারটার আসলে কোনো অভিভাবক, এটা সব ক্ষেত্রে আমাদের দেশে ধরেন এটা কার দায়িত্ব? এখন বাংলাদেশ ব্যাংক এসে ধরলো ব্যাংকিং বলে, কিন্তু এটা তো আরো কোনো অথরিটির দায়িত্ব ছিল। MLM কে কারা দেখতো? তারা একটা জয়েন্ট স্টক কোম্পানিতে একটা রেজিস্ট্রেশন নিয়ে এই ব্যবসাটা শুরু করছে। এখন MLM আইন নাই, তারা তো অবৈধ কাজ করছে, এটা তো পরিষ্কার। আইন এখনো হয়নি, তার মানে তো এটা অবৈধ আইন। যে আইনটা এখনো হয়নি কিন্তু আপনি করছেন, এবং যারাই করেছে সবাই, এই যে আপনি বলছিলেন আমাদের ব্রেকের সময় যে আসলে পদ্ধতিগুলো কি, এখানে পদ্ধতি আমরা যেটা পাই MLM এর আসলে বিভিন্ন পদ্ধতির কথা, যেমন একটা পিরামিড পদ্ধতি যেটা বলা হচ্ছে, যে পদ্ধতিতে মানে আমাদের পরিচিত যেগুলো নাম শোনা যায় সবাই মোটামুটি এই পিরামিড পদ্ধতিতে করে। এটা কোন জায়গায় নাম আছে এরোপ্লেন গেম, ডাউনলাইন পদ্ধতি, এরকম। আর MLM মানে সর্বশেষ ডেস্টিনি গ্রুপ যেটা বলেছে যে তারা বৃত্ত পদ্ধতিতে করছে কিছু জিনিস। বৃত্ত পদ্ধতিটা হচ্ছে তার পাশের জনকে বিক্রি করবে, পাশের জনকে বিক্রি করবে। এইভাবে একটা সময় আসে প্রথম জন মানে শেষ জনের কাছ থেকে কিনবে, বা শেষ জন প্রথম জনের কাছ থেকে কিনবে। এটা হচ্ছে বৃত্ত পদ্ধতি। কিন্তু আমরা একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে দেখি এইটা কোথাও পৃথিবীর কোথাও নাই, এটা তার একটা ক্রিয়েটিভ কাজ, এবং এটা নিয়ে তিনি একটা ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে এই ডক্টরেট ডিগ্রিটা হচ্ছে অখ্যাত একটি ইউনিভার্সিটি থেকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমাদের ফার্মগেটে অবস্থিত। তো বিষয়গুলো হচ্ছে যে এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু একটা ফাঁক রয়ে গেছে, এবং এই ফাঁকই কিন্তু মানে একটা সময় এসে সরকারের আমলে দিতে বাধ্য হয়, টনক নড়ে। যেমন আপনি দেখেন যে এই দফাতে আলোচনার আগেই, বাংলাদেশ ব্যাংকের স্টাফের আগেই কিন্তু আমরা দেখেছি যে আমাদের বাণিজ্য মন্ত্রী, এখন যে বাণিজ্য মন্ত্রী আছেন, তিনি কিন্তু সংসদে এই MLM ডেস্টিনি নিয়ে কথা বলেছেন। আমরা একজন সাংসদকে দেখছি, বাগমারার সাংসদ এনামুল হক, উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে অ্যাওয়ার করেছেন। উনি বলেছেন যে তার এলাকায় 10,000 লোক 20 কোটি টাকা MLM কোম্পানি নিয়ে গেছে প্রতারণা করে, উনি বলেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার স্বভাবসুলভ বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে। তো আমি ধারণা করি সেসব প্রেক্ষিতে এরকম ঘটনাগুলো ঘটতে পারে সরকারের মধ্যে, এবং বাংলাদেশ ব্যাংকও যেটা করেছে আমি ধারণা করি সরকারের দিক থেকেই এটা এক ধরনের পদক্ষেপ। আচ্ছা, আমরা ডেস্টিনির কিছু অঙ্গীকারের কথা আমরা জানি, যে কিছু পরিকল্পনার কথা তারা বলে থাকে। যেমন 2012 সালের ভিতরেই তাদের অনেক কিছু পরিকল্পনা আছে। যেমন 2012 সালের মধ্যে তারা 10টি শিল্প কারখানা তৈরি করবে, 2012 সালের মধ্যে তারা গাড়ি তৈরির কারখানা তৈরি করবে, 2012 সালের মধ্যে তারা 6 কোটি গাছের চারা রোপণ করবে, 2012 সালের মধ্যে তারা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবে, 2012 সালের মধ্যে তারা 7টি বিভাগে মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা করবে, 2012 সালের মধ্যে তারা 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বেকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। 2012 সালের মধ্যে ডেস্টিনি 2000 লিমিটেডকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ MLM কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করবে। 2012 সালের 4টি চতুর্থ মাস এখন চলছে।
হাতে আর খুব বেশি সময় নেই। আমরা খুবই আনন্দিত হই, পুলকিত হই, উৎসাহিত মানে হই। যে স্বপ্ন আমরা তারা যে স্বপ্ন স্বপ্নের কথা দেখায়, শুনছি, যেটা খুবই সরকারও আশাব্যঞ্জক। দেখাতে পারে না, আর একটি রাজনৈতিক দলও দেখাতে পারে না, তারা এরকম অনেক কর্মসূচি দেয়, শেষ করতে পারে না। আমরা দেখি 5 বছর একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসেও সমস্ত ক্ষমতা, অ্যাবসলিউট ক্ষমতা তাদের হাতে থাকে। সরকারের একটা বিরাট বাজেট থাকে, একটা উন্নয়ন পরিকল্পনা থাকে, হাজার হাজার কোটি টাকার, তার মধ্যে আপনি যেগুলো বললেন সেগুলো থাকে, সরকার তা করতে পারে না। এখন একটি ডেস্টিনি, একটি সরকারের মতো করে এইভাবে দেশের উন্নয়ন করবে, আমরা উৎফুল্ল হই। উদ্দেশ্য সৎ, বা যে স্বপ্ন বলা হচ্ছে স্বপ্নগুলো দেশের মঙ্গলের জন্য। সেটাই বলছি আপনাকে, যে এখানেই আমরা, আপনি বলেছেন যে 4 মাস চলে গেছে, এখন 8 মাস বাকি। আমরা এই স্বপ্ন, আমাদের এই স্বপ্ন আসলেই বাস্তবায়ন হবে কিনা, ডেস্টিনির স্বপ্ন, আমরা এখানে শঙ্কিত হই, আমরা এখানে দ্বিধান্বিত হই, আমরা এখানে ক্ষুব্ধ হই। আমরা বুঝি যে এগুলো আসলে একটা মানুষকে অতি উৎসাহিত করা বা মানুষকে প্রলুব্ধ করার একটা জায়গা। আমি এখানে, আপনি বলেছেন যে একটি ব্যাংক প্রতিষ্ঠার কথাও তারা বলেছে, এবং আমি এই 2টা উদাহরণ দিতে চাই। এবং ডেস্টিনি 2000 নামে একটি ব্যাংক প্রতিষ্ঠার আবেদন এ দফাতে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক 9টি ব্যাংকের অনুমোদন দিয়েছে, 3টি এনআরবি ব্যাংক আর 6টি আমাদের দেশের বেসরকারি ব্যাংক, সবগুলোই তফসিলি ব্যাংক, সবগুলো একই কাজ করবে। ডেস্টিনিও একটি আবেদন করেছিল, ডেস্টিনি 2000 নামে একটি ব্যাংকের আবেদন ছিল, 37টা আবেদনের মধ্যে তাদের একটি আবেদন ছিল। তো ব্যাংকটা তো প্রতিষ্ঠা হয়নি। একটি পরিকল্পনা হয়তো মাঠে মারা গেছে। এটা একটি না, আপনাকে আমি বলি যে তারা বনায়নের কথা বলেছে, যে তারা 6 কোটি আমাদের একজন দর্শক মেইল করেছেন, আমি এই ফাঁকে মেইলটা পড়ে ফেলি। পলাশ আহমেদ তিনি লিখেছেন, ডেস্টিনির গাছের যে প্রজেক্টটি আছে সেই গাছের টাকা পাবলিককে দিতে হলে এককালীন তাদের প্রজেক্টের সব গাছ কেটে ফেলতে হবে। ডেস্টিনি কি করে চিন্তা করলো বা চিন্তা করতে পারলো? এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রতি অবহেলা বা ড্যাম কেয়ার ভাব কি প্রকাশ পায় না, বা অপরাধ কি এটা না? উনি এটা প্রশ্ন রেখেছেন। বা আমি আসলে এটার সঙ্গে আরো যোগ করতে চাই যে একসঙ্গে এতগুলো গাছ যদি সত্যি সত্যি কেটে ফেলার একটা ব্যাপার হয়, তাহলে আসলে ব্যাপারটা পরিবেশগত ভাবে কতখানি সম্ভব, বা একসঙ্গে এতগুলো গাছ কি আদৌ কাটা সম্ভব কিনা, বা এই প্রজেক্টটা আসলে কি অবস্থা? আসলে এই আলোচনাটা তো আরো 6 বছর পরের আলোচনা। তারা এটা শুরু করেছে আসলে 2005 থেকে। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি থেকেই তারা এই বনায়ন কর্মসূচিটা নিয়েছে, এবং সেটার জন্য তারা তখন থেকেই মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। এবং 2011 সালের ফেব্রুয়ারি মাসের দিকে আমরা দেখতে পাই যে বাণিজ্য মন্ত্রণালয়ে তারা একটা আবেদন করেছে জমির জন্য তারা বনায়ন করবে। বাণিজ্য মন্ত্রণালয় এটা দেয়নি, পরে আবার একটি চিঠি দিয়েছে যে আমরা সবুজ বাংলা গড়তে চাই, কিন্তু সেটা কেন ফেলে রাখা হচ্ছে। তখন বাণিজ্য মন্ত্রণালয় ডেকে বলেছে যে এই বাণিজ্যিক ভিত্তিতে গাছ রোপণের দেওয়ার এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয় নাই, তো আপনারা এটা বেটার যারা এটার সঙ্গে সম্পৃক্ত তাদের কাছে যান। এটা পরিবেশের কাছে যাওয়া হয়েছে, পরিবেশ তখন বলছে যে বাণিজ্যিক এই কাজের সঙ্গে, এবং তারা কোনো কিছু পায়নি। তাহলে যে গাছ এখন স্বপ্ন, সে গাছ 2012 সালে যদি আসে আমরা তো উৎসাহিত হই। আর আপনি যেটা বললেন যে একটি বছর 12 বছর পরে এই গাছগুলো যখন কেটে ফেলা হবে, তখন এটা আসলে আরো পরের বিষয়, কিন্তু আসলে বর্তমানে হচ্ছে যে সেটা তো সম্ভব কিনা আর কি, সেটা তো একটা কল্পনার ব্যাপার। তা আমরা কল্পনার সাগরে তো ভাসতেই পারি, সেটা দিয়ে খুব কিছু হবে না। মানে একটা পরিকল্পনা বলা হয়েছে যে 6 কোটি গাছের চারা এবছরই লাগানো হবে, এবং 12 বছর পরে সেটা বিক্রি করা হবে। 6 কোটি গাছের চারা লাগাতেও আমার মনে হয় 2 বছর লাগবে, এবং 6 কোটি গাছ যদি কাটতে হয় তাহলে তারও 2 বছর লাগবে, এবং সেটা যদি কেটে ফেলা হয়, যদি বনায়ন করা হয় সেক্ষেত্রে বিকল্প, এবং সেটা আর যদি কেটে ফেলা হয় সেটা তো পরিবেশে ক্ষতি করবে, নিশ্চয়ই বিকল্প কোনো একটা ব্যবস্থা। সেগুলো তো আসলে এটাই একটা স্বপ্ন। আমি এটাকেই মনে করি যে এই স্বপ্নই তাদের জনগণকে সে বিভোর করতে চায়, এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে না, আমি বারবার বলছি যে পৃথিবীতে আছে। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা এমন এমন কর্তা ব্যক্তিদেরকে তাদের সাথে যুক্ত করে, যখন মানুষ আস্থা পায়। এরকম ডেস্টিনি ক্ষেত্রে আমরা দেখেছি। এটা ডেস্টিনি শুধু না, আমরা আমেরিকাতে দেখেছি বা ইউরোপে দেখেছি, বার্সেলোনাকে তারা স্পন্সর করেছে এই এমএলএম কোম্পানি, কিন্তু ফলাফল দেখেছি তাদের সাথে রাজনীতিবিদরা যুক্ত হয়েছে, তার ফলাফল দেখেছি। আমরা যুবকে জানি, অনেকেই যুক্ত ছিলেন। আচ্ছা, আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে যুবকের যারা আমানত রেখেছেন, গ্রাহক যারা ছিলেন, তাদের টাকা ফেরতের জন্য তারা যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, একটা কমিশন গঠন করা হয়েছিল। এরকম একই পদ্ধতি হয়তো ডেস্টিনির বেলাতেও উদ্যোগ নেওয়া হতে পারে, এরকম একটা কমিশন গঠন করা হতে পারে, এই ধরনের একটা কথা অর্থমন্ত্রী বলেছেন। তো এই ব্যাপারটা আসলে কিরকম? এখন এটা ভবিষ্যতে যুবকের যেমন এখনো পর্যন্ত কোনো সমাধান হয়েছে বলে আমাদের জানা নেই।
যে কমিশন গঠন করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের নেতৃত্বে, ওনারা যুবকের সব সম্পদ অ্যাটাচ করতে বলেছিল সরকারকে, এবং সেইটার ভিত্তিতেই আমার ধারণা অর্থমন্ত্রী বলছেন যে যুবকের সব সম্পদ জব্দ করা হয়েছে, ব্যাংকিং যে সমস্ত টাকা আছে কিছু জব্দ করা হয়েছে, সেগুলোর ভিত্তিতে এগুলো পরিশোধের ব্যবস্থা করা হবে। আমরা আইটিসিএল এর ক্ষেত্রে দেখেছি সবাই টাকা ফেরত পায়নি। আমরা হুন্ডি কাজলের ক্ষেত্রে দেখেছি যে প্রথমে একবার হুন্ডি কাজলকে ধরে নিয়ে যাওয়া হলো, পরে সে জামিন পেয়ে গেছে, টাকা কিন্তু সবাইকে দিতে পারেনি। আমরা যদি যুবকের দেখি, যুবক কিন্তু ব্যাংকেও বিনিয়োগ করেছিল। আপনার যদি মনে থাকে যে আইএফআইসি ব্যাংকও তারা শেয়ার কিনেছিল, এবং একটি টেলিভিশনও তারা প্রায় কর্তৃত্ব তাদের নিয়ে এসেছিল। তত্ত্বাবধায়ক সরকার আমলে ওই টেলিভিশনটি তাদের হাতছাড়া হয়ে গেছে। তো বিষয়গুলো আসলে আইনি জায়গা না থাকলে, এদের যেমন আইনি জায়গা নেই, কোনো আইন নাই দেশে, এবং এই জিনিসটা তো আসলে বিশ্বব্যাপী এই জায়গা থেকে সরে আসা হচ্ছে মাল্টি লেভেল। এবং একজন দর্শক বলেছিলেন যে এটা প্রচলিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা প্রচলিত না, এটাই বড় অপ্রচলিত। কেন অপ্রচলিত? প্রচলিত ব্যবসাটা কি করে? ধরেন আপনি যে কোনো একটি পণ্য, জনসন কিভাবে বিক্রি করে? সে তার প্রোডাক্টটার অ্যাডভাইজমেন্ট করে, মানুষের কাছে সে প্রোডাক্টের পরিচিতি ঘটায়, মানুষ সেটা কেনে, সেটা বাজারজাত করার অন্য একটা ধরন আছে। কিন্তু এই যে পণ্যটা, ডেস্টিনির যে পণ্য, সে যেটা বিক্রি করতে চায় সেটা অপ্রচলিত পণ্য, এবং সে পণ্যের মান নিয়ে প্রশ্ন আসে, সে পণ্যের মূল্য নিয়ে প্রশ্ন আসে। এবং এই প্রশ্ন আপনার এখানে দর্শকই করেছে যে আমরা যে পণ্য কিনছি সেই পণ্যের মান খারাপ, মালয়েশিয়ার থেকে যে পণ্য আনা হয়েছে সেটার দাম বেশি। এটা সারা বিশ্বেই ঘটেছে এরকম ঘটনা। তো এই অপ্রচলিত পণ্যটাকে বাজারজাত করার ওয়ে হিসেবেই একসময় বেছে নেওয়া হয়েছিল। আমি আগেও বলেছি যে 1941 সালে ক্যালিফোর্নিয়াতে একটি ভিটামিন ওষুধ বিক্রি করার জন্য এই মডেলটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু বড় কোনো কোম্পানি তখন এইটাতে যায়নি। এবং এই অপ্রচলিত পণ্যকেই বাজারে প্রচলন ঘটানোর জন্যই এইরকম মডেলগুলো তৈরি করা হয়, যেটা দেখা গেছে যে এই মডেলটা আসলে শেষ পর্যন্ত যে কি হবে সেটাই শঙ্কার জায়গা তৈরি করে। মানে ভবিষ্যৎটা আসলে ঠিক পরিষ্কার নেই, এবং একটা বিপদের আশঙ্কা থাকে। এবং বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেও সেটা বলা আছে, গোয়েন্দা রিপোর্টেও এটা বলা আছে। এবং এরা অবভিয়াসলি একটা সময় এসে আস্থাটাকে তৈরি করার জন্য নানান কাজে যুক্ত হয়। আপনি যদি দেখেন যে আমাদের এখানে ডেস্টিনি কি কি কাজ করেছে, আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের সময়, এখানে যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল সেখানে বোধহয় তারা স্পন্সর ছিল। সর্বশেষ নিউয়ে কিন্তু আমাদের যে বিপিএল এ বড় অঙ্কের 10 কোটি টাকা তারা দিয়েছে, তারপর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য তারা 1 কোটি টাকা দিয়েছে। একজন দর্শক নিউয়ে নিয়ে আমাদেরকে একটা মেল করেছেন, তিনি লিখেছেন যে রিসেন্টলি নিউয়ে 12 মাসে ডাবল দিচ্ছে, এ নিয়ে কোনো আলোচনা তিনি শুনতে পাচ্ছেন না। তো আসলে 12 মাসে ডাবল ফেরত দেয়া কি আদৌ সম্ভব কিনা? নিউয়ের এটা আমি জানি না যে 12 মাসে, আমার কাছে মানে এরা কাজগুলো যেখানে করে, আমরা সাংবাদিকতার কাজগুলো থাকে অন্য, এবং আমরা ঠিক বাংলাদেশে এত ঘটনা ঘটে সেগুলোকে সবগুলোকে আমরা যেতে পারি না। এবং আমি মাঝে মাঝেই বলি যে আমরা যে ইনফরমেশনগুলো পাই, সরকারি ইনফরমেশন যেসব পাই, সেটা খুবই কম, 5 to 10% যা ঘটে। এই 5 to 10% মধ্যেও আমরা অনেক কিছু ছাপতে পারি না, কারণ হচ্ছে যে সীমাবদ্ধতা আছে, ওটার প্রুফের প্রয়োজন হয়। সবসময় ওই রিপোর্ট ধরে রিপোর্ট হয় না। রিপোর্টটা যদি ওই রকম একটি প্রতিষ্ঠান না হয়, রিপোর্টের মধ্যেই যদি প্রুফ না থাকে, তাহলে সাংবাদিকতার জায়গা থেকে সেই রিপোর্ট করা যায় না। তো সে কারণেই আমি বলছি যে নিউয়ে যে কি করছে আমরা জানি না। এর আগে আপনি জানেন, আমরা কিছুদিন আগে এটি নিউজে দেখেছিলাম যে গত বছরের আগে পর্যন্ত নিউয়ে হচ্ছে একটা লোকসানের প্রতিষ্ঠান হিসেবে ছিল। গত বছর তারা 13.5 লাখ টাকা তাদের বার্ষিক মুনাফা দেখিয়েছে, কিন্তু এবছরই তারা কিন্তু অন্তত 11 কোটি টাকার হিসাব আমরা জানি যে তারা জাতীয় ক্রিকেট দলকে তারা দিয়েছে। তো বা ক্রিকেটের জন্য তারা এটা বোঝাই যায় যে তাদের একটা মানে তারল্য প্রবাহ তাদের দিকে, অন্তর্গামী তারল্য প্রবাহ আছে। হ্যাঁ, তো 1 বছরের মধ্যে একটা প্রতিষ্ঠানের রাতারাতি এরকম পরিবর্তন, এটা আসলে কিভাবে, আদৌ কি সম্ভব কিনা, বা অন্য প্রতিষ্ঠান যেভাবে একটা লাভজনক প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যায় তার সঙ্গে কি মেলে কিনা ব্যাপার? মানে যদি এইটাকে দেখি আমরা মানে ডেস্টিনির সঙ্গে আনি, তাহলে আমি দেখছিলাম যে ডেস্টিনি বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আছে, ডেস্টিনি তাদের প্রশিক্ষণের জন্য 2009-10 অর্থ বছরে প্রায় 200 কোটি টাকা খরচ করেছে, 10-11 অর্থ বছরে 556 কোটি টাকা খরচ করেছে। তো বোঝাই যায় যে এই পরিমাণ অর্থ কিন্তু, তার মানে কি এটা আয় পাচ্ছে, তার মানে কি তার প্রোডাক্ট বিক্রি করে এই পরিমাণ মুনাফা হয়েছে? আমার মনে হয় সম্ভব না। 500 কোটি টাকা আরেকটা জায়গায় ব্যয় করার মতো
মুনাফা কি হয়েছে? হয়নি। তাহলে কিভাবে হয়েছে? আসলে তাদের ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে তারা যে প্রতিনিয়ত তাদের সাইকেলটাকে বৃদ্ধি করছে, তাদের টাকা থেকেই এখানে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে প্রশিক্ষণের কথা বলে যে টাকাটা খরচ করা হয়েছে, এইটার জন্য তাদের কোনো প্রতিষ্ঠান নাই। এই বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেই বলা আছে যে এই জাতীয় কোনো প্রতিষ্ঠান তাদের নাই, যে প্রশিক্ষণ একাডেমি বা এটা নাই। তাদের ব্যবসা প্রসারণের জন্য হয়তো তারা করছে, কিন্তু এই টাকাটা তো এক বছরে আপনি ভাবেন যে 556 কোটি টাকা তারা খরচ করছে প্রশিক্ষণের জন্য, তাহলে প্রতিষ্ঠানটার আকৃতি কি হতে পারে? তাহলে এই বিষয়গুলো আসলে আমাদের মনের শঙ্কা জায়গায়। তো আমাদের অনেক মেইল এসেছে, অনেক SMS এসেছে, কিন্তু আমরা আসলে সময়ের অভাবে এগুলো পড়তে পারলাম না। আমাদের সময়ও প্রায় শেষ। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একদিন MLM নিয়ে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল।